একখানি আজব ও অদ্ভুত শব্দ হলো সরি। মানুষ যখন বলে তখন ঝগড়া শেষ, আর ডাক্তার যখন বলে তখন সেই মানুষটাই শেষ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন দিনের সাথে নতুন আরেকখানি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আমি মাম্পি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। যদি ব্লগটি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ব্লগটির সঙ্গে থাকার অনুরোধ রইল। এখন ঘড়ির কাঁটায় সময় হলো সকাল 7:30। ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়েছি আর তারপরে বিছানা গুছাতে শুরু করে দিয়েছি। গোলুটার টিউশন রয়েছে, ওকেও ডেকে দিলাম আর ও উঠে পড়তেও বসে গেছে। তো ও যতক্ষণে পড়ছে ততক্ষণে আমি আমার হাতের কাজগুলো গুটিয়ে নেব, তারপরে ব্রেকফাস্টটা বানাবো। আর এইদিকে গোপাল সোনাকেও সেবা দিতে রয়েছে। গোপাল সোনার ঘরে আমি এখনও যাইনি। সবার প্রথমে নিজের ঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কিন্তু আমি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। বিছানাটা গোছানো হয়ে গেলে গোপাল সোনাকে সেবা দিয়ে দিব। আজকে আর কাপড় জামা ভেজাবো না। কালকে রাত্রিরে যখন ঘুমোতে যাই ঠিক তার আগেই না গরম জল করে বিছানার চাদর আর জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিয়েছি সার্ফে। তাহলে কি হবে বলো তো, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে আর ঝকঝকে হয়ে যাবে। বিশেষ করে বিছানার চাদর, বালিশের কভার এইগুলো যদি একটু গরম জলে দেওয়া যায় না, খুব ভালো হয়। তো এবারে দেখো গোপাল সোনাকে সেবা দিয়েছি আর ছাদ বাগানে এসেছি ফুলগুলো তুলে নেব। আজকে আমি ফুল তুললাম কারণ আমার হাজব্যান্ডের সকাল সকাল ডিউটি ছিল, তাই ডিউটি বেরিয়ে গেছে আর আমি ওই জন্য ফুল তুলতে এসেছি। আসলে আমি সকালবেলাটা খুব কমই ফুল তুলি, মানে ফুলটা আমার হাজব্যান্ডই বেশি তুলে দেয় আমাকে। পেরে উঠি না জানো তো, অনেক কাজ থাকে তো, আর অনেক রাত্রির হয়ে যায় ঘুমোতে ঘুমোতে। ওই জন্য সকালে উঠতে উঠতে আমার দেরি হয়, আর ততক্ষণে রোদ্দুরের তাপে না ফুলগুলো সব নুয়ে পড়ে। ওই জন্য আমার হাজব্যান্ডই তুলে নেয় সকাল সকাল। আর এইবারে নিচের ঘরে এসে নিজের জন্য 1 কাপ চা বসিয়েছি। সঙ্গে আমার হাজব্যান্ড এলো, বলল আমিও খাবো, আর গোলু বলল মা আমাকে একটু চা দাও, আমি পড়তে পড়তে হাঁপিয়ে গেছি, একটু চা খেয়ে নেবো, তাহলে আমি একটু এনার্জি পাবো। তো বললাম ঠিক আছে দাঁড়া। চাটা এদিকে বসিয়ে দিলাম আর বেশ খানিকটা আদা গ্রেট করে দিলাম। আদা চা খেতে কিন্তু সকালবেলা খুব ভালো লাগে, বিশেষ করে যারা মিল্ক টি খেতে পারো না তাদের জন্য কিন্তু আদা চাটাই বেস্ট। আর এইদিকে ভাতটাও বসিয়ে দিলাম, ভাতের জলটা ফুটে গেছে, চালটা ছেড়ে দিলাম। আজকে রান্না করব চিংড়ি মাছ, আলু পটল দিয়ে রান্না করব, তাই মাছটাকে বের করে রাখলাম, ততক্ষণে বরফটা কেটে যাবে। আর এইদিকে ভাতের চালটাকে ছেড়ে দেওয়ার পরে দেখো চায়ের জলটাও টকবকিয়ে ফুটে উঠেছে, তার মধ্যে একটু চা পাতা অ্যাড করে দিলাম। আজকে চিনি, জাগেরি পাউডার কোনোটাই অ্যাড করলাম না চায়ে, শুধু চাটাই বানাবো একদম মিষ্টি ছাড়া। বেশ কিছুদিন ধরেই কিন্তু জাগেরি পাউডার দিয়ে চা খাওয়া হয়ে যাচ্ছিলো, তাই মনে হলো আজকে একটু শুধু চা খাই। শুধু চায়েরও কিন্তু একটা আলাদা টেস্ট রয়েছে, সেটা যদি খুব সময় ধরে খাওয়া যায় বেশ ভালো লাগে, মনটা ফুরফুরে হয়ে যায়। আর সঙ্গে অনেকগুলো বিস্কিট নিয়েছি। না আমি এতগুলো বিস্কিট খাবো না, সত্যি এখন আমি এতগুলো বিস্কিট খাই না, তবে কিছুদিন হলো না 2-4টে খেয়েই নিচ্ছি। এখন ভাবছি না এতগুলো খাওয়া যাবে না। তো চাটা ওইদিকে খেয়ে নিয়েছি, সবাই মিলে বসে আড্ডা দিয়ে তারপরে রান্নাবাড়ির পালা। আজকে না একটু পাতলা করে মুসুর ডাল রান্না করব, ওই জন্য দেখো মুসুর ডাল নিয়ে নিলাম। এবার ডালটাকে বসিয়ে দেবো, আর সঙ্গে তো মাছ করবই, তারপর দেখি কি করা যায় না যায়। আমাদের বাড়িতে আমরা মুসুর ডাল খেতে সবাই খুব ভালোবাসি, সে যেমনভাবেই রান্না করি না কেন, ডাল সেদ্ধ, ডাল চচ্চড়ি, ডাল তড়কা আর পাতলা ডাল সব কিছুই আমরা যেন খুব ভালোবাসি আর খুব তৃপ্তি সহকারে খাই। তো অনেক দিন না মুসুর ডাল করাই হয়নি, প্রায় 4-5 দিন হয়ে গেছে মুসুর ডাল রাঁধিনি, তাই আজকে আমার মুসুর ডাল খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল। তো ওই জন্য দেখো ডাল বের করে নিয়ে ডালটাকে ভালো করে এবারে কচলে কচলে ধুয়ে নেব, কারণ মুসুর ডালে জানোই তো একটু ফেনা ফেনা ভাব থাকে। আর আজকে না আর ডাল ধোয়া চাল মানে জলটাকে রেখে দেব না, ফেলেই দেব, কেন কি
এর আগের দিন রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, গাছগুলো পুরো একদম গাছের মাটিগুলো একদম ভিজা রয়েছে, তাই আর এক্সট্রা কোনো জল দেব না। আর যদি চাল ধোয়া জল বা ডাল ধোয়া জলটা রেখে দিই তাহলে কেমন একটা গন্ধ হয়ে যাবে, আর ওটা যদি গাছে দিই তাহলে অনেক পোকা উড়ে উড়ে আসবে। ওই জন্য আমি জলটাকে ফেলে দিলাম। তারপরে দেখো ডালটাকে চাপিয়ে দিলাম, আর এর মধ্যে একটু নুন, একটু হলুদ, একটু সর্ষের তেল অ্যাড করে দেবো, তাহলে ডালটা অনেক টেস্টি হবে। আর সঙ্গে 2খানা কাঁচা লঙ্কা। আচ্ছা বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ অবধি আমার ভিডিওটি দেখছো, তোমাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আর যেই বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, আমাকে অনেক উৎসাহ দাও, বিশ্বাস করো বন্ধু, এটা যে কত বড় প্রাপ্তি। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু নেক্সট দিনের ভিডিও বানাতে আমাকে অনেক আপ্লুত করে, অনেক উৎসাহ দেয়। এইটুকুর জোরেই কিন্তু আমি ভিডিওগুলো বানাই শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা আমার সঙ্গে থেকো বন্ধু। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। এইদিকে আমার সবজিগুলো সব কাটা হয়ে গেল। সবজি বলতে শুধু চিংড়ি মাছের জন্য পেঁয়াজ কুচি করে নিলাম, টমেটো কুচি, রসুন ছুলে নিয়েছি। আর আলু আর পটলটা না আমি বটি দিয়ে খুব তাড়াতাড়ি করে কেটে নিয়েছি, কারণ পটলগুলো অর্ধেকটা ছুলেছি। টমেটোগুলো না খেতে খুব ভালো জানো তো, কিন্তু জানি না কেন দেখছি যখনই কাটি ভেতর থেকে এতটা পরিমাণে জল বেরোয়। ফ্রোজেন টমেটো নাকি সেটাও বলতে পারছি না, তবে টমেটো কি ফ্রোজেন করা যায় কি জানি, যাই হয়তো। আমি তো অনেক দিন আগে না ডিপ ফ্রিজে টমেটো ফ্রোজেন করেছিলাম, ওরে বাবা, তারপরে দেখছিলাম কি পুরো টমেটোগুলো কেমন চিমড়ে হয়ে গেছে, মানে কোনো সফটনেস ছিলই না টমেটোগুলোর মধ্যে। তো দেখো কথা বলতে বলতে আমার সমস্ত টমেটোগুলো কাটা হয়ে গেল। 2খানা বড় বড় টমেটো কেটেছি। আর এই যে চিংড়ি মাছটা দেখো, খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না। তো এই চিংড়ি মাছগুলো না খেতে আবার বেশ ভালো হয়, তবে আমি তো খাই না চিংড়ি মাছ, আমার খুব একটা পছন্দ না চিংড়ি মাছের গন্ধ, আর এমনিতেও খাওয়াও যাবে না, তো ওদের জন্যই করব। আর আমার জন্য দেখো 3খানা মুরগির ডিম সেদ্ধ দিলাম আর কি। তো এই ডিম 3টে ভাজা করে নেব ভাবছি, বা চিংড়ি মাছে দিয়ে দেবো, পরে তুলে নেব, এরকমই ভাবছি কিছু একটা করব, দেখি কি করা যায়। তো সেদ্ধ হোক ততক্ষণে। আর এদিকে দেখো মাছটাও আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়ন দেব, ফোড়ন দিয়ে আলু পটলটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব, তারপরে মশলা দিয়ে কষিয়ে রসিয়ে রান্না করব। তো চলো। তেলটা গরম হয়ে যাওয়ার পরে বেশ 2-4টে শুকনো লঙ্কা অ্যাড করলাম, আর 2খানা তেজপাতা ছিঁড়ে দিলাম, সঙ্গে একটু সাদা জিরে। ফোড়নটা যখন চড়বড় করে উঠলো, তারপরে দেখো কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো আর রসুনগুলোকে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব, জাস্ট একটু লাল লাল হবে, তখনই আলু আর পটলগুলোকে দিয়ে দেবো। দিয়েও আলু পটলটা বেশ ভালো করে লাল লাল করে ভাজা করব। একটু নুন, হলুদ আর একটু মিষ্টি দিয়ে দেবো, তাহলে খুব টেস্টি হবে, আলুর ভেতরে নুনটা ঢুকে যাবে, আর খেতেও কিন্তু খুব ভালো হবে। মশলাটা পরে অ্যাড করব। মশলা যদিও কড়াই আছে, আজকে আর আমাকে মশলা করতে হবে না, আমি পুরো বেশি করে মশলা করে রেখেছি, মানে 2-3 দিনের করে রেখেছি। খুব বেশি দিনের মশলা থাকলে আমার হাজব্যান্ড একদমই খেতে চায় না, সেটা ওই মশলাটার নাকি টেস্ট হয় না, তাই আমি চেষ্টা করি রেগুলারই করার। তো এই দেখো আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ফুটেও গেছে, একটু জল অ্যাড করেছিলাম, আর 3টে ডিমও অ্যাড করে দিয়েছি এর মধ্যে। ডিমটা পরে তুলে নেব, ধুয়ে খাবো। আর ক্যাচের একটু গরম মশলা অ্যাড করলাম, আমি কিন্তু ক্যাচের গরম মশলাটাই অ্যাড করি, আমার বেশ ভালোই লাগে, ফ্লেভারটা খারাপ লাগে না। তো এবার বন্ধ করে দেবো গ্যাসটাকে, আর পুরো কিচেনটাকে পরিষ্কার করে যাব ছাদে গিয়ে পুরো ছাদটাকে না আজকে ভাবছি ঝাড়ু দেব, কারণ এত নোংরা হয়ে রয়েছে ছাদটা। ছাদে যাওয়ার আগে পুরো ঘরগুলোকে ভালো করে ঝাড়ু দিলাম, নিচের ঘরগুলো, ওপরের ঘরগুলো। আর তার আগেই আমার একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল এলো, পার্সেলটাকে রিসিভ করলাম। বাড়ির সামনেটা আমি প্রত্যেক দিনই ঝাড়ু দিই, এটা আমার অভ্যেস, যেখানেই থাকি না কেন সব সময় আমি বাড়ির সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি।
তো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো দুপুরবেলায় রোদ্দুরটা কি কড়া উঠেছে, একদম জল করছে। সকালের দিকটাতে বেশ ভালো ওয়েদার ছিল জানো তো, আগের দিন রাত্রিরে যখন বৃষ্টি হয়েছিল তাই পুরো ঠান্ডা ঠান্ডা, আর এখন প্রচুর রৌদ্র উঠেছে। তবে হোক, রৌদ্র হলেও করার কিছু নেই, আমি আজকে ছাদটাকে পরিষ্কার করেই ছাড়বো। আর আমার হাজব্যান্ড চলে এসেছে লাঞ্চ করতে, তো আমি বললাম তুমি একটু আমাকে টবগুলো সরিয়ে দিও, কারণ এতটা ভারী, মাটি দেওয়ার পরে প্রচণ্ড ভারী হয়ে গেছে, যদি আমি সরাতে যাই হাতে আবার ব্যথা হতে পারে। যদিও ব্যথা হবে না, আমার অভ্যেস আছে আসলে, ভারী কাজ বলো হালকা কাজ বলো সব ধরনের কাজ করারই আমার অভ্যেস রয়েছে। তবুও একটু বললাম যে একটু সরিয়ে দাও, আমার একটু তাড়াতাড়ি হবে বলে। তো আমার হাজব্যান্ড সরিয়ে দিচ্ছিল টবগুলোকে, আর তারপরে দেখো ভালো করে ঝাড়ু দিলাম। আর এই বড় ঝাড়ুটা দিয়ে না যাচ্ছিল না নোংরাগুলো, মানে নোংরা বলতে ওই যে জল দিতে দিতে গাছের পাতাগুলো পরে পচে গেছে আর শ্যাওলার মতো হয়ে যায়, বৃষ্টি হয়েছে বলে আরও স্পষ্ট বোঝা যাচ্ছিল। তো ওইগুলোকে আবার ছোট্ট একটা ঝাঁটা ছিল, সেই ঝাঁটাতে দিয়ে ভালো করে টেনে টেনে পরিষ্কার করলাম। আর এই দিকটাতে মোটামুটি পরিষ্কারই আছে, শুধু বালি ধুলো এইগুলোই ছিল। এই দিকে শ্যাওলা নেই, গাছের টবগুলোর ওখানেই বেশিরভাগটা নোংরা হয়েছিল। তো সম্পূর্ণ ঝাড়টা আমি ঝাড়ু দিচ্ছি। আর গামছা তো পেঁচিয়ে নিয়েছি, সঙ্গে মুখে না আমি মসুর ডাল একটা ফেস প্যাকটা যে বানিয়ে রেখেছিলাম সেটা পুরো অ্যাপ্লাই করে নিয়েছি, তাহলে রোদের তাপটা অতটা লাগবে না। আসলে কি বলি, রোদটা না আমার একদমই সহ্য হয় না জানো তো বন্ধু। রোদে গেলে মাথার যন্ত্রণা করে, আর রোদে একদমই বেরোতে পারি না, মানে পুরো জ্বালা পোড়া করে স্কিন। তো সেই জন্য রোদ থেকে আমি সবসময়ের জন্য দূরে থাকি, কিন্তু আজকে আমার করার কিছু নেই। মনে যখন ভেবেছি আমি ছাদ পরিষ্কার করব তো করেই ছাড়বো, সেটা ফেলে রাখলে আর হয়তো এনার্জি পাবো না। তো চলো তাড়াতাড়ি করে ছাদটাকে ঝাড় দিয়ে পরে আবার স্নান করতে হবে, স্নান করে পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া করব। আজকে জামা কাপড়ও অনেকগুলো ভিজিয়েছিলাম, তো আমি কেচেছি। আর বিছানার চাদর দুটো না আমার হাজব্যান্ড আমাকে কেচে দিল, বলল ঠিক আছে আমি কেচে দিচ্ছি, তাও তোমাকে কাচতে হবে না। আর বাকি সবগুলো কেচে ধুয়ে দেখো পুরো টানতে টানতে ছাদে এনেছি, আবার মেলেও দিয়েছি। তো মোটামুটি কমপ্লিট হয়েই গেল ছাদটা ঝাড়ু দেওয়া, একদম পরিষ্কার ছকছকে হয়ে গেল। তবে চলো বন্ধু, আজ আসি, কাল আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ